সবাইকে নমস্কার জানিয়ে, শুভেচ্ছা, ভালোবাসা, আদাব জানিয়ে সবাইয়ের মঙ্গল প্রার্থনা করে, ছোটদের আশীর্বাদ, বড়দের প্রণাম। আজকের ইংরেজি ক্লাস করছি। আ আমার YouTube চ্যানেলে সমস্ত ক্লাস সেভ করে রাখা আছে। আমার নাম দিয়ে খুঁজলেই পেয়ে যাবেন, বা তোমরা যারা ছোট তোমরা পেয়ে যাবে। প্রায় ৬০-৭০ টা ক্লাস ওখানে ফ্রিতে রাখা আছে। বিভিন্ন বিষয়ে আমি আলোচনা করেছি। আজকের ২০২৪ এর এই আ আ ডিসেম্বর মাসের ২০ তারিখ, ২০শে ডিসেম্বর আমি এই বছরের শেষ ক্লাসটা আমি দিচ্ছি। আবার ২০২৫ এ ফিরে আসবো। ফিরে এসে ক্লাস দেবো। এছাড়া আমি তো এখন প্রায় প্রত্যেক ৬ মাস অন্তর বলতে গেলে দেশে যাই, গিয়ে ৩ মাস ৪ মাস করে থাকি। তো আবার জানুয়ারি মাসের শেষে কলকাতায় বইমেলার সময় আমি আবার আসবো। সবার কাছে আ অনুরোধ থাকলো আ দেখা করার। ক্লাস যদি একসঙ্গে ওখানে দেওয়া যায় সামনাসামনি, তোমরা যদি ব্যবস্থা করতে পারো আ কলকাতায় বা আশেপাশের শহরগুলোতে। আমি পুরো পশ্চিমবঙ্গই ঘুরে বেড়াই, বাংলাদেশেও যাই। যাই হোক, কলকাতায় ক্লাসের ব্যবস্থা করতে পারলে ভালো হয়। তো এই অনুরোধটা থাকলো। আজকে আমি শেষ ক্লাসটা আজকে এবছর দিচ্ছি। উস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে আমরা সকলেই খুবই আ শোকাহত, এবং আমরা কেউ ভাবতেই পারিনি যে আ হঠাৎ এভাবে তিনি আমাদের ছেড়ে চলে যাবেন। আমরা এর জন্যে কেউ প্রস্তুত ছিলাম না। আ আমরা অনেক দূরের মানুষ। আমরা তো আর জানি না কি হচ্ছে না হচ্ছে। ফলে আ যদিও আমেরিকাতেই আমি থাকি, প্রায় ৪০ বছর ধরে আছি। হ্যাঁ, ধন্যবাদ। আল্লাহ রাখা ভাই। ভালো থাকুন, দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর এই ২০২৫ এ দেশে যাচ্ছি। তখন আশা করছি যে আমাদের সমস্ত বন্ধু-বান্ধব, ছাত্রছাত্রী সবার সঙ্গে আবার একসঙ্গে দেখা হবে। তো আম জাকির হোসেন আ বেশ সম্পর্কে আ আগে আমি এমনি আলোচনা করেছি আমার YouTube এ, সেটাও রাখা আছে। আমার নাম দিয়ে সার্চ করলেই সমস্ত পাওয়া যাবে। আ কিন্তু আজকে আমি ইংরেজি ক্লাসটা দিচ্ছি তার উপরে। কারণ ইংরেজিতে কয়েকটা কথা কিভাবে আমরা এত বড় একজন আ শিল্পী, এই যে জাকির হোসেনের জিনিয়াস এই কথাটা আমি বলেছি। এটাও একটা ইংরেজি কথা কিন্তু জিনিয়াস। জিনিয়াস মানে কি আমরা জানি যে অসামান্য আ প্রতিভা, আলোর দিশারি, যিনি আরো ৫ জনের থেকে সম্পূর্ণ আলাদা। তার মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, প্রতিভা আছে। হ্যাঁ? পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খান, হেমন্ত মুখোপাধ্যায়, হ্যাঁ? মান্না দে, এই যে সমস্ত, বা সাহিত্যের জগতে যারা আমাদের আছেন, রবীন্দ্রনাথকে আমি ওপরে, এর থেকে আমি একটু ওপরের স্তরে রাখছি। কারণ তার সম্পর্কে জিনিয়াস কথাটা বললে জিনিয়াসদের অপমান করা হয়। তো কারণ তিনি ছিলেন আরো অনেক উঁচু স্তরের মানুষ। আমাদের কাছে রবীন্দ্রনাথ একজন আ ঈশ্বর। তো তাকে আমি মানুষের মধ্যে যারা আ যাদের মধ্যে সেই অসামান্য আম অলক সামান্য ক্ষমতা যাদের মধ্যে আমরা দেখেছি, তাদেরকে আমরা জিনিয়াস বলার চেষ্টা করি। তো আমাদের বিশেষ করে আজকের ইংরেজি ক্লাসটাতে আমরা কয়েকটা কথা বলবো। আর আমার সব ইংরেজি ক্লাসের মতোই আ এই ক্লাসটাতেও আমি কয়েকটা জিনিসের উপরে জোর দেবো। সেগুলো সবাইকে বিশেষ করে বুঝিয়ে বলার চেষ্টা করছি। একটা হচ্ছে উচ্চারণ। যে ইংরেজি কিন্তু দাঁত ভাঙা কঠিন কোনো ব্যাপার না। আসল ব্যাপার হচ্ছে যে কে কত সহজে ইংরেজি বলতে পারে। ঠিক আমরা যেমন খুব সহজে বাংলা বলি, আমাদের একটুও ভাবতে হয় না, মনের ভেতর থেকে আসে। বা চিন্তা ভাবনাগুলোও আমরা বাংলাতে করি। সেরকম ইংরেজি শিখতে গেলে এমন একটা মনের অবস্থায় নিজেকে নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে আমি মনের ভেতর থেকে ইংরেজিতেই আমি চিন্তা ভাবনা করতে পারছি। হ্যাঁ? এই জিনিসটা মনের মধ্যে থেকে আ এলেই ইংরেজি ভাষায় বলাটা খুব সহজ হয়ে যাবে। কিন্তু এটা বলা যতটা সহজ, করা অবশ্যই ততটা সহজ নয়। কিন্তু প্র্যাকটিস করলে এই জায়গাতে আসা সম্ভব, এবং আমি নিজেই তার একজন জলজান্ত উদাহরণ।
কারণ আমি অনেকবার আমার বিভিন্ন লেখালেখি, বই, আলোচনা আমি বলেছি যে আমি কিন্তু আমেরিকায় আসার আগে ইংরেজি বলতে পারতাম না। মানে এখন ভাবলে নিজেই আশ্চর্য লাগে যে কি করে হলো। কিন্তু একটা সময় ছিল যখন ইংরেজি বলতে গেলে আমার গায়ে জ্বর এসে যেত। হ্যাঁ, যে কি বলবো? বললাম তো, মাই নেম ইজ পার্থ ব্যানার্জি। এরপরে কি বলবো? আই লিভ ইন কলকাতা। আই লিভ ইন ইন্ডিয়া। ঠিক আছে, ভালো, এইটুকু বললাম। আহ, 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 এই আটকে যাচ্ছে কথা, কারণ ভাবছি কিন্তু বাংলায়, আর বলার চেষ্টা করছি ইংরেজিতে, ওইভাবে হবে না। ভাবতে হবে ইংরেজি ভাষায়। এই জিনিসটা আমি বিশেষ করে আমি সবাইকে বলবো যারা মন দিয়ে আমার ক্লাস করছে, হাজার হাজার, ৫৫,০০০, ৫৬,০০০ আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে ইউটিউবে কোনো বিজ্ঞাপন ছাড়াই। হ্যাঁ, আমি তো ওইসবের মধ্যে যাই না, কমার্শিয়াল বিজ্ঞাপন টিজ্ঞাপন আমি কখনো দিইনি। হ্যাঁ, আহ, তা এই এই যে জিনিসটা, এই জিনিসটা হাজার হাজার ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দেওয়ার এই যে একটা সুযোগ, তার জন্য আমি ভগবানকে ধন্যবাদ দিই। আর এই যে জাকির হোসেন সম্পর্কে বলতে গেলে যে কথাগুলো, ইংরেজি ভাষায় আমরা কি করে তার জিনিয়াসকে, তার প্রতিভাকে আমরা বর্ণনা করব, সেইটা আমি দেখি যে আজকের ক্লাসে আমরা করতে পারি কিনা। ঠিক আছে, আর আর সময় নষ্ট করব না। উস্তাদ জাকির হোসেন ওয়াজ আ জিনিয়াস মিউজিশিয়ান। আমি এই কথাগুলো বলছি আর সব ক্লাসের মতোই, তারপরে আমি একটুখানি গ্যাপ দিচ্ছি কয়েক সেকেন্ডের। তোমরা আমার কথাগুলো আমার মতন করে নিজের মনে প্র্যাকটিস করবে বলা। আর তাছাড়া রাখা তো থাকবেই সেভ করে। পরেও বারবার ফিরে এসে দেখতে পারো, একদিনে যদি পুরোটা দেখা সম্ভব না হয়। উস্তাদ, দেখো বলো, উস্তাদ জাকির হুসেন ওয়াজ আ জিনিয়াস মিউজিশিয়ান। ঠিক আছে, বলেছো? আচ্ছা। হি লিভড ইন ক্যালিফোর্নিয়া। He lived in California. He was only 73 when he died. He was only 73 when he died. প্রত্যেকটা কথা when নয়, when, when, what, where এরকম উচ্চারণ হয় না। আমি অনেকবার বলেছি, যারা তোমরা নতুন ক্লাস নিচ্ছ তাদের জন্য আবার বলছি, ইংরেজি ভাষায় কতগুলো উচ্চারণের নিয়ম আছে। নিয়ম মানে ওই বলতে বলতে হয়ে যাবে আর কি। আমাকেও কেউ শিখিয়ে দেয়নি, নিজে নিজে শিখেছি। ইংরেজি ভাষায় মুখটা পুরোটা খোলে নাও। আমাদের দেশে হোয়ার ইজ দা বুক, হরিবল উচ্চারণ। ওয়ের, ওয়ের, হোয়ার নয়, ওয়ের। ফলে মুখটা পুরোটা খুলছে না। এইটা আমি বারবার করে বলার চেষ্টা করছি। ওয়ের ইজ দ্য বুক, দেখো মুখটা পুরোটা খুলছে না। হোয়াট ইজ ইয়োর নেম, নেম নয়, নেম। যেরকম বানান সেরকম উচ্চারণ। ঠিক আছে, এইগুলো প্র্যাকটিস করতে হবে। ওয়ের, ওয়েন, হোয়াট। ঠিক আছে, আচ্ছা। তাহলে জাকির হোসেনের কথাই বলছি, জাকির হোসেন নয়, জাকির, জাকির হোসেন, জেড। আমাদের আমেরিকাতে এখানে বলে জি, কিন্তু আমাদের দেশে বলে জেড, আমি জেডই বলছি। জেড এ কে আই আর, জাকির হুসেন। জাকির হোসেন নয়, হুসেন, হুসেন। ঠিক আছে, উচ্চারণ ঠিক মতন করতে হবে। হি ওয়াজ এ legendary musician. Legendary, legend, 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 legend মানে প্রবাদ প্রতিম। He was a legendary musician, musician, musician. We all know he played the tabla. We all know he played the tabla. But he was not just a tabla player, but he was not just
a tabla player. তিনি কেবলমাত্র তবলা বাদক ছিলেন না। He was an incredible musician. He was an incredible musician who understood all aspects of Indian classical music. All aspects. এখানে একটা কথা লিখে দিলাম, aspects. aspects মানে কি? সর্ববিষয়। all aspects of Indian classical music. ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সমস্ত বিষয়ে তিনি খুব ভালো, তার জ্ঞান ছিল। ঠিক আছে? And he also played with famous Western musicians. And he also played with famous Western musicians. পশ্চিমী যে সমস্ত বিখ্যাত যারা মিউজিশিয়ান, হ্যাঁ, সঙ্গীত শিল্পী, কেউ হয়তো গিটার বাজান, কেউ হয়তো বাঁশি বাজান পশ্চিমী স্টাইলে, কেউ হয়তো ভায়োলিন বেহালা বাজান, কেউ হয়তো জ্যাজ মিউজিশিয়ান, জ্যাজ, জে এ জেড জেড, এখানে বলবে জে এ জি জি, যাই হোক আমি জেড জেড বলছি, জ্যাজ মিউজিশিয়ান, তাদের সবার সঙ্গে জাকির হোসেন বাজিয়েছেন। হি ওয়াজ এ ওয়ার্ল্ড ফেমাস, হি ওয়াজ, দেখো মুখটা পুরোটা খুলছে না, হি ওয়াজ এ ওয়ার্ল্ড ফেমাস পারকাশনিস্ট, পারকাশনিস্ট, পারকাশনিস্ট। পারকাশন, পারকাশন মানে কি? বাদ্যযন্ত্র। হ্যাঁ, আমাদের দেশে যে অসংখ্য বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আছে, বাদ্যযন্ত্র আমি মানে বলতে চাইছি যে বেহালাও বাদ্যযন্ত্র, সেতারও বাদ্যযন্ত্র, সরোদও বাদ্যযন্ত্র, কিন্তু আমি বলছি তবলা, ঢোল, খোল, মৃদঙ্গ, পাখওয়াজ, এই যে অসংখ্য নানান ধরনের আমাদের দেশে যে মানে যাকে বলে যে চর্মবাদ্যযন্ত্র, এইভাবে বলতে পারি হয়তো, চর্মবাদ্যযন্ত্র, হ্যাঁ, মন্দিরাও বাদ্যযন্ত্র, করতালও বাদ্যযন্ত্র, একতারাও বাদ্যযন্ত্র, কিন্তু আমি বলছি চর্মবাদ্যযন্ত্র, যাতে চামড়ার ওপরে হাত বা লাঠি দিয়ে বাজানো হয়, হ্যাঁ, বা মৃদঙ্গম, ঢোলের মতন একটা জিনিস, মানে কলসির মতন একটা জিনিস, কলসির ওপরে বাজানো হয়, হ্যাঁ, কত রকমের আছে, আবার উত্তর ভারতে একরকম আছে, দক্ষিণ ভারতে আবার আরেক রকমের আছে, কত অসংখ্য রকমের আছে। হ্যাঁ ভাই, অভিনন্দন, আপনাকে অভিনন্দন, সবাই ভালো থাকুন, 2025 সবাই ভালো কাটুক। তো যাই হোক, আমি আজকে বলছি এই যে আমার ক্লাসটা, এই ক্লাসটা যদি আপনারা নিজের মতন করে নিজেদের নিজেদের পরিচিত সার্কেলে ছড়িয়ে দিতে পারেন, তাহলে বহু গরিব ছাত্রছাত্রী বা গরিব থেকেও আমি বলবো যারা আগে শেখার, ইংরেজি শেখার তেমন সুযোগ পায়নি, কিন্তু যারা শিখতে চান, যেমন আমার ক্লাসে অনেক, মানে যারা আছে, আমি আমার ক্লাসে আমি কি বলবো, এই যে ক্লাসটা আমি দিয়ে যাচ্ছি, হ্যাঁ, ইউটিউবে এবং ফেসবুকে, তাতে 70-75 বছর বয়সের মানুষও আমার থেকে বয়সে অনেক বড়, তারাও ক্লাস করছেন। তারা বলছেন যে আমি আগে কখনো এরকম ভাবে ইংরেজি, এত সহজে ইংরেজি শেখার সুযোগ পাইনি। হ্যাঁ, এই সহজে এবং নির্ভয়ে ইংরেজি শেখানো, এই কাজটা আমি করে যাচ্ছি, যাতে মানুষের মন থেকে ইংরেজি বলার ভয়টা কেটে যায় সম্পূর্ণভাবে। এটাই হচ্ছে আমার আসল উদ্দেশ্য। তো আপনারা যদি শেয়ার করেন ছেলে মেয়েদের মধ্যে, তাহলে অনেকে জানতে পারবে, অনেকে শিখতে পারবে। যে একজন আছেন পার্থ স্যার, উনি নিউ ইয়র্কে থাকেন, উনি এই ক্লাসটা দিয়ে যাচ্ছেন, আর অনেক ক্লাস তার ইউটিউব চ্যানেলে রাখা আছে। তো এইটা আমি আপনাদের কাছে একটা বিশেষভাবে একটা অনুরোধ করছি। হ্যাঁ, আচ্ছা, এবারে আরেকটু বলি জাকির হোসেনের সম্পর্কে। এইটা এইটা আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আবার অন্য কথা লিখছি।
কত সহজে বলা যায়। যদি কেউ বলে যে আচ্ছা জাকির হোসেন সম্পর্কে ২-৪ টে কথা বলো ইংরেজি ভাষায়। হ্যাঁ? হয়তো কোনো একটা এসেতে এলো বা কোনো একটা ইন্টারভিউতে কেউ গেছে সেখানে হয়তো জানতে চাইলো বা কেউ একটা জাস্ট একটা লিখতে চায় তার কিছু নন বেঙ্গলি বন্ধু আছে, হ্যাঁ? তাদের সঙ্গে সে জাকির হোসেন সম্পর্কে ২-৪ টে কথা সে বলতে চায়। যে কোনো কারণেই হোক, হ্যাঁ? বা একটা কেউ হয়তো সাংবাদিক সে হয়তো একটা খবরে বলতে চায়। কিভাবে বলবে? তো এই কথাগুলো বা হয়তো কোনো একজন স্কুলের শিক্ষক বা শিক্ষিকা, হ্যাঁ? তাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে যে একটা কোনো বিশেষ বিষয়ে তাকে আজকে একটা প্রেজেন্টেশন দিতে হবে। হয়তো এরকম কোনো একটা কর্পোরেট ওয়ার্ল্ডে একটা কোনো বিশেষ বিষয়ের উপরে তাকে একটা ইংরেজিতে একটা ছোট্ট ৫ মিনিটের প্রেজেন্টেশন দিতে হবে। আমাকে বলেছেন, আমাকে কলকাতায়, পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় আমি যখন ঘুরি আমাকে ছাত্রছাত্রীরা, শিক্ষক-শিক্ষিকারা আমাকে বলেছেন যে আমাদের এরম বলতে বলে তখন আমরা আটকে যাই। আমরা বুঝতে পারি না যে কিভাবে বলব। আর কয়েকটা জায়গাতে বিশেষ করে আটকে যাই। তার মধ্যে একটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন যেটা নিয়ে আমি আগের দিনেই যে ক্লাসটা দিয়েছি গত রবিবার, হ্যাঁ? তোমরা সবাই দেখে নিও রাখা আছে। প্রিপোজিশনটা খুব ইম্পোর্টেন্ট যে কোথায় ইন হবে, কোথায় ফর হবে, কোথায় এট হবে, কোথায় অন হবে, কোথায় উইথ হবে, কোথায় বাই হবে, হ্যাঁ? এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো প্রিপোজিশন গুলো ব্যবহার করা শেখা খুব প্রয়োজনীয়। এইটা ভালো করে মাস্টার করতে পারলে মানে খুব ভালো করে শিখতে পারলে ইংরেজি বলাটা অনেক সহজ হয়ে যায়। যেমন আমি যে ১ম এই যে আমি কথাটা বললাম, এখানে দেখো লেখা আছে, উপরে লেখা আছে। লাস্ট ইংলিশ ক্লাস ফর 2024। লাস্ট দেখতে পাচ্ছ তো? উপরে বোর্ডের উপরে লিখে রেখেছি। লাস্ট ইংলিশ ক্লাস ফর 2024 এখানে ফর হবে। ফরটা একটা প্রিপোজিশন। হ্যাঁ? আচ্ছা তারপরে ধরো আমি যদি বলি এ ডিসকাশন, এ ডিসকাশন উচ্চারণগুলো কিন্তু সঙ্গে করতে হবে। A discussion on Zakir Hussain. A discussion on Zakir Hussain. এখানে অনটা হয়ে গেল প্রিপোজিশন। অন মানে জাকির হোসেনের ওপরে। আমরা বলি না চল এর ওপরে একটা কথা বলি, এর ওপরে একটা বক্তৃতা দিতে হবে। আজকে আমাকে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এর ওপরে একটা বক্তৃতা দিতে হবে। তাহলে অন, তখন অন আসবে। বা যদি বলে কেউ সম্পর্কে, জাকির হোসেনের সম্পর্কে দুটো কথা বলছি, তখন ওইখানে হয়ে যাবে অ্যাবাউট জাকির হোসেন। তখন এইটা হচ্ছে প্রিপোজিশন। অ্যাবাউট জাকির হোসেন সম্পর্কে, এটা আরেকটা প্রিপোজিশন। ঠিক আছে? আচ্ছা, এই প্রিপোজিশন গুলো ভালো করে শেখার খুব প্রয়োজনীয়তা আছে। তারপরে আমি বলছি, আরো কিছু বলছি। জাকির হোসেন became the cultural ambassador of India. Zakir Hussain became the cultural ambassador of India. ওখানে অফ। জাকির হোসেন ভারতের সাংস্কৃতিক রাষ্ট্রদূত হয়ে গিয়েছিলেন। জাকির হোসেন ভারতের সাংস্কৃতিক রাষ্ট্রদূত হয়ে গিয়েছিলেন। কালচারাল অ্যাম্বাসেডর। উচ্চারণটা করছো তো? কালচারাল অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর। অনেক সময় আমরা বুঝতে পারি না যে কিভাবে উচ্চারণ করব। আমাদের মনের মধ্যে নানা রকম ভয় কাজ করে। আমি উচ্চারণটা ঠিক মতো করতে পারি না, লোকে হাসবে। এই যে লোকে হাসবে, কে কি বলবে, এই জিনিসগুলো আমাদের দেশে, আমাদের সমাজে খুব বেশি। আমাদের সমাজে উৎসাহ দেওয়া, বাহবা দেওয়া, পিঠ চাপড়ানো, দুটো ভালো কথা বলা, খুব ভালো হচ্ছে তোর, তোর বলে যা আমি আছি তোর সঙ্গে, তোর কোনো খুব ভালো হচ্ছে। এই যে সবসময় একটা পজিটিভ কথা বলা, মানুষকে উৎসাহ দেওয়া, হ্যাঁ? এই জিনিসটা আমাদের দেশে খুব অনুপস্থিত। এই কারণে আমাদের দেশে এত ভয় বেশি। আমি আজকে জাকির হোসেনের আমি বাজনা আমি শোনাতে পারি না, কারণ অনেক সময় খুব কপিরাইটের সমস্যা থাকে। হ্যাঁ? এই কপিরাইটের সমস্যার জন্যে আমি অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও আমি বাজনা শোনাতে পারি না। কিন্তু আমি কতগুলো ছবি আমি দেখাতে নিশ্চয়ই পারি।
এক অসাধারণ অসাধারণ, মানে অসাধারণের ইংরেজি কি? এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি। কিভাবে উচ্চারণ করলাম? এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি নয়। অডি, ওই অডি আইটা ওরকম ভাবে হয় না, ইংরেজিতে উচ্চারণটা হয় সাটল। সাটল মানে কি? চাপা, একটু সূক্ষ্ম। এই কথাটা ভালো করে সবাইকে বুঝতে হবে, বুঝলেই অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। সাটল, দেখো সাটল, SUBTLE, সাটল। সাটল মানে হচ্ছে একটু চাপা, একটু সূক্ষ্ম। এক্সট্রা অর্ডিনারি এর মানে উচ্চারণ হয় না, এক্সট্রা অর্ডিনারি, অর্ডিনারি আইটা যেন নেই। অর্ডিনারি, অর্ডিনারি, অর্ডিনারি নয়, অর্ডিনারি। হি ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি আর্টিস্ট, আর্টিস্ট, আর্টিস্ট নয়, আর্টিস্ট, আর্টিস্ট। বুঝতে পারছো মুখটা কিভাবে ব্যবহার হচ্ছে? এক একটা ভাষা এক এক রকম কায়দা উচ্চারণের। যত বলবে, যত শুনবে, তত শিখবে। শুনতে হবে, অনেক শুনতে হবে। টিভি নিউজ শুনবে, ইংরেজি সিনেমা যখন হবে তখন শুনবে। আর এখন তো আমরা যখন বড় হয়েছি আমাদের কিচ্ছু ছিল না, আমাদের ইমেল টিমেল ইন্টারনেট তো, গুগল টুগুল সে তো মানে কবে অনেক 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 পরে এসেছে। আমরা যখন লেখাপড়া শিখেছি, এমনকি আমি যখন আমেরিকাতে এসে যখন প্রথম পিএইচডি করি সায়েন্সে, বায়োসায়েন্সে, আমাদের কোনো ইন্টারনেট ছিল না। কিভাবে পড়াশোনা? এখন তো সবকিছু এত ইজি হয়ে গেছে, তার সুযোগটা তো আমাদের নিতে হবে, তাই না? তাহলে জাকির হুসেন ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি আর্টিস্ট, এক্সট্রাঅর্ডিনারি আর্টিস্ট। হি ওয়াজ এ মিউজিক্যাল জিনিয়াস। জাকির হুসেন ওয়াজ অ্যান এক্সট্রা, দুটোর মধ্যে তফাৎ কি? অ্যান হয়ে যাচ্ছে, এক্সট্রা অর্ডিনারি ই দিয়ে শুরু হচ্ছে, এক্সট্রা বলে, এক্সট্রা অর্ডিনারি, তাই জন্য আগে অ্যান আসছে। ওই যে আগে বলেছি ভাওয়েল AEIOU দিয়ে কোনো শব্দ শুরু হলেই তার আগে অ্যান হবে। এটা অটোমেটিক এসে যাবে। এটা বলতে বলতে যত বলবে তখন মনে হবে যে কেন এখানে অ্যান আসছে, কেনই বা এ আসছে। আমাকে অনেকে বলে, স্যার এত রকমের নিয়ম, আমাদের তো বাংলায় এত নিয়ম নেই, অ্যান এ এসব তো নেই। এক এক ভাষায় এক এক রকম। ওরা কোনো ওরা কোনো এটা একটা ইচ্ছে করে কঠিন করে দেওয়ার জন্য তো করেনি। বলতে বলতে দেখা গেছে যে ভাওয়েলের আগে অ্যান বললে ওটা অনেক বেশি স্মুথলি বলা যায়। অ্যান এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি বলতে গেলে আবার থামতে হয়, একটা যেন হোঁচট খেতে হয়। এখন কেউ যদি, আরেকটা কথা আমি বলছি, আমাদের দেশে যেটা খুব নিষেধ বা একটা সবসময় ভয় দেখানো বা শাস্তি, নম্বর কেটে নেওয়া, এই যে সিস্টেমটা, আমেরিকাতে কিন্তু আমি দেখেছি অনেক লোক, মানে একেবারে আমেরিকান, পিওর আমেরিকান, আমেরিকান মানে যারা আর কি, সবাই, আমরাও সবাই আমেরিকান, আমেরিকান বলে কিছু হয় না। কিন্তু যারা বাইরে অনেক আগে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমেরিকায় এসছে, যারা বহুকাল, কয়েক প্রজন্ম ধরে আমেরিকাতে আছে, তারা যখন ইংরেজি বলে, আমি দেখেছি তারা অনেক সময় গ্রামাটিক্যালি অনেক কিছু ভুলভাল বলে। কেউ কিছু বলে না, ভুলভাল বলে। আমাদের মনে হয় যে কি রে এরকম ভুল বলছে, কিন্তু ওইটাই ওইটাই তোমরাও, আমি তোমাদেরকে বলছি যে ভুল ভাল যা মনে আসে বলে যাবে। আর অন্যরা যখন ভুল বলবে তখন তাদের হাসবে না, উপহাস করবে না, উপহাস করবে না। যদি পারো তো ভুলটা সংশোধন করে দিও, কিন্তু উপহাস করবে না, বিদ্রুপ করবে না, ছোট করবে না কখনো কারোকে, অসম্মান করবে না কখনো কারোকে। আমাদের দেশে না একটা সবসময় একটা ভীতির পরিবেশ, শিক্ষা ব্যবস্থাটা না একটা ভীতির ওপরে প্রতিষ্ঠিত। আর এদেশে আমি দেখেছি শিক্ষা ব্যবস্থাটা আনন্দের ওপরে, উৎসাহের ওপরে প্রতিষ্ঠিত। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। স্কুলে না যেতে পারলে কোনো কারণে তাদের মন খারাপ হয়ে যায়। পরীক্ষা ভীতি বলে কিছু নেই, পরীক্ষাকে কেউ ভয় পায় না, কারণ ঠিক যা পড়ানো হয়েছে ক্লাসে তার মধ্যে থেকেই পরীক্ষা আসবে। ক্লাসে পড়ানো হয়নি কিন্তু পরীক্ষাতে চলে এলো সিলেবাসে আছে বলে, এদেশে ওরকম নেই। যাই হোক, আমি জাকির হোসেন সম্পর্কে আরো দু একটা কথা বলে আজকের মতন শেষ করব। আফটার পন্ডিত রবিশঙ্কর, after Pandit Ravi Shankar,
Zakir Hussain was the most famous musician from India. After দেখো এতে দুটো প্রিপোজিশন আছে, আফটারটা একটা প্রিপোজিশন। আফটার পণ্ডিত রবিশঙ্কর, Zakir Hussain was the most famous musician from India. From আরেকটা প্রিপোজিশন, দুটো প্রিপোজিশন আছে। হ্যাঁ, তারপরে আর কি বলবো, এবারে আমি কতগুলো বলছি তার বাজনা সম্পর্কে। He played the tabla like a fountain. He played the tabla like a fountain. তার মানে কি? ফাউন্টেন লিখে দিচ্ছি এখানে। ফাউন্টেন না, ফাউন্টেন, ফাউন্টেন না, ফাউন্টেন, ফাউন্টেন, টেইন, ফাউন্টেন। ফ এর উচ্চারণ নানা রকম হয়। একটা হচ্ছে ফ, ফ, এফ, আর একটা হচ্ছে পিএইচ, ফ। দুটোর উচ্চারণ আলাদা। ফল, আমরা ফল বলি, ফল, 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 আমরা এইভাবে পরীক্ষার ফল, তাই না? ওটা পিএইচ। ফাউন্টেন তার মানে ঝর্ণার মতন। বাজাতেন যখন তিনি, মনে হতো যেন ঝর্ণা বয়ে যাচ্ছে, এত সুন্দর। His rhythm was so beautiful. His rhythm, rhythm মানে কি? rhythm মানে তাল। R H Y T H M, rhythm, rhythm। বাংলাটা কি হবে? রয় রস্বই দ ম, রিদম, রিদম, রিদম। আমি এদেশে আমেরিকাতে ভারতীয়দের কিছু লোকের কাছ থেকে রোদমও শুনেছি, রোদম। ভয়ঙ্কর ইংরেজি উচ্চারণ, চেঞ্জ করে না, শেখে না। এদেশে আছে, কতকাল ধরে আছে, কিন্তু ইংরেজি টিংরেজি কিছু শেখার কোনো ইচ্ছে নেই। তারা ওই যেখানে আছে ওখানেই কুকুর ব্যাঙের মতন পড়ে আছে। এরকম বহু অসংখ্য ভারতীয় বা বাঙালি এদেশে থাকে। তাদের শুধু দেহটা এদেশে থাকে, তারা ভারতে বা বাংলাদেশেই বসে আছে, বাস করছে। তারা কিছু শেখে না, এদেশের মানুষের সঙ্গে মেশে না, এদেশের কালচার সম্বন্ধে কিছু জানে না, এদেশের সমাজ সম্পর্কে কোনো ধারণা নেই তেমন, আর সবসময় একটা নেগেটিভ কথা বলে। আর ইংরেজিটা একদম ভালো হয় না তাদের, কারণ সবসময় নিজের মধ্যে মধ্যে আছে। পাঞ্জাবি ইন্ডিয়ানরা পাঞ্জাবিদের মধ্যে আছে, সাউথ ইন্ডিয়ানরা সাউথ ইন্ডিয়ানদের মধ্যে আছে, গুজরাটি ইন্ডিয়ানরা গুজরাটিদের মধ্যে আছে, আর বাঙালিরা বাঙালিদের মধ্যে আছে। আর বাংলাদেশিরা একদম, আমি বলছি আমি একজন বাংলাদেশের খুব মানে কাছের মানুষ, সবাই জানে। হ্যাঁ, কিন্তু আমি বাংলাদেশিদের বারবার বলি, ভাই তোমরা একটুখানি বেরো, তোমাদের এই খালি বাঙালি বাঙালি বাংলাদেশি বাংলাদেশি করে থেকো না, একটুখানি যে দেশে থাকো সেই দেশের মানুষের সঙ্গে একটু মেলামেশা করার চেষ্টা করো, একটু দেখো তারা কিভাবে জীবন কাটায়, তারা কিভাবে ছেলে মেয়ে মানুষ করছে, তারা কিভাবে এদেশের নানান রকম যে বৈচিত্র্য সেগুলো কিভাবে তারা আস্বাদন করছে, কিভাবে এদেশের বিভিন্ন জায়গাতে তারা বেড়াতে যাচ্ছে। এমনকি এদেশে বাঙালিরা বা ভারতীয়রা যখন কোথাও বেড়াতে যায় তখন ওই খুঁজে খুঁজে ওই বেশিরভাগ সময় ওই তাদের নিজেদের জাত ভাইদের বাড়িতেই যায়, কারণ এদেশে থাকে তো, কোনো বন্ধু আমেরিকান বন্ধু বলে কিছু নেই। ওই কাজের সূত্রে দু একজনের সঙ্গে যদি দু চারজনের সঙ্গে আলাপ, কিন্তু কোনো বন্ধু বলে কিছু তৈরি করেনি। ফলে তাদের এই ওই এক জায়গাতেই বদ্ধ জলার মধ্যে পড়ে আছে। জাকির হোসেন ছিলেন ঠিক তার উল্টো। হ্যাঁ, হি মেড আমেরিকা হিজ ওন কান্ট্রি। হি মেড আমেরিকা হিজ ওন কান্ট্রি। তিনি আমেরিকাকে নিজের দেশ এর মতন তিনি করে নিয়েছিলেন। আমরাও করে নিয়েছি। আমাদের যার জন্য এত আমেরিকান বন্ধু বান্ধব, ছাত্র ছাত্রী, প্রতিবেশী,
খুব ভালো লাগে আমাদের। আর তার জন্য কি আমাদের বাঙালিত্ব আমরা হারিয়ে ফেলেছি? আমি তো এখন 40 বছর 39 বছর আমেরিকায় কেটে গেল। আমার বাংলা শুনে কি মনে হয়? এটা পুরো মনের ব্যাপার। আমি সম্পূর্ণ ১০০ ভাগ বাঙালি এখনো আছি। ১০০ ভাগ ভারতীয় এখনো আছি। কিন্তু আবার আমি ১০০ ভাগ আমেরিকানও হয়ে গেছি। এরকম সম্ভব। জাকির হুসেন মেড আমেরিকা his own country and the American people loved him and the American people loved him. আমেরিকান পিপল মানে যারা একটুখানি খোঁজ খবর রাখে, এরকম অনেক আমেরিকান তো আছে। সবাই তো ওই গোলা ট্রাম্প আমেরিকান নয়। অনেক ভালো, ভালো আমেরিকান মানুষ এখানে আছেন। তারা অনেক খোঁজ খবর রাখেন। আমারই বন্ধু-বান্ধব আছে সত্যজিৎ রায়ের ভক্ত, রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত, এরকম অনেক আমেরিকান আছেন। একেবারে মানে আমি হোয়াইট আমেরিকানদের কথা বলছি। ব্লাকদের মধ্যেও অনেক শিক্ষিত মানুষ আছেন। আমাদেরই বাড়ির ঠিক এই ব্রুকলিনে এখন তো দিনের বেলা উল্টো দিকে দেখতে পাচ্ছি আমাদের ঠিক উল্টো দিকে রাস্তার উল্টো দিকে যে বাড়িটা ওখানে একজন ব্লাক আমেরিকান আমাদের প্রতিবেশী থাকেন। তিনি আমি যে কলেজে একসময় পড়াতাম তিনি সেখানে এখনো পড়ান। এখানে তো রিটায়ারমেন্টের কোনো বয়স নেই। উনি এখনো পড়িয়ে যাচ্ছেন। আমি ছেড়ে দিয়েছি। স্বেচ্ছা অবসর নিয়ে নিয়েছি দেশে গিয়ে বেশি সময় থাকতে পারবো বলে। জাকির হোসেনের আরেকটা কথা কি বলবো? জাকির হোসেন ওয়াজ আ ভেরি হাম্বল ম্যান। হাম্বল দেখো আরেকটা নতুন কথা বলছি। এখানে লিখে দিচ্ছি। জাকির হোসেন ওয়াজ আ ভেরি হাম্বল ম্যান। হাম্বল মানে কি? যার মধ্যে কোনো অহংকার নেই। এত বড় শিল্পী মানে বিশাল, বিশাল মানে ভাবা যায় না। কিন্তু এত ডাউন টু আর্থ আরেকটা কথা আছে, সহজ একটা ইংরেজি আছে ডাউন টু আর্থ। আর্থ আর্থ নয়, দেখো হাঁ করে আর্থ, আর্থ ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ মানে মাটিতে যার পা সবসময়, এই এর থেকে কথাটা এসছে ডাউন টু আর্থ। হাম্বল একই মানে, মানে খুব মডেস্ট, হাম্বল একই কথা। ডাউন টু আর্থ, হি ওয়াজ আ ভেরি হাম্বল ম্যান। এবার জাকির হোসেনের একটা, তার বাবা আরেকজন মহা গুণী শিল্পী, ঐশ্বরিক শিল্পী ওস্তাদ আল্লাহ রাখা, তার একটা গল্প আমি শুনেছি, সেটা দিয়ে আজকের মতো শেষ করব। তা জাকির হোসেনকে জিজ্ঞেস করেছে কত সাংবাদিক, কত সমস্ত লোকেরা, শিষ্য শিষ্যা, আমেরিকান, ভারতীয়, সারা পৃথিবীর শিষ্য শিষ্যা অনেকে জিজ্ঞেস করেছে বিভিন্ন সময় যে শুনেছি যে তুমি নাকি উম, প্রথম আহ, কখন কোন কোন বয়সে তুমি প্রথম তবলা শিখেছো, জিজ্ঞেস করেছে আর কি। তো জাকির হোসেন বলছেন যে আই লার্ন তবলা when I was 2 days old। দুদিন যখন আমার বয়স ছিল তখন তবলা শিখেছি। তো সেটা তো আর সম্ভব না। তার মানে কি, মুসলমানদের একটা নিয়ম আছে যে, আমাদের হিন্দুদের মধ্যে এরকম নিয়ম আছে, মুসলমানদের একটা নিয়ম আছে যে নতুন নবজাতকের কানে আল্লাহর নাম বলে দেয়। কোনো একটা বিশেষ কোনো একটা কি বলে আমি জানি না, আর আমি তো অত ভালো জানি না, কিন্তু কানে কানে একটা আল্লাহর নাম কানে কানে বলে দেয় নবজাতকের। তো জাকির হোসেন যখন দুদিন বয়স, তখন ওর মা, জাকিরের মা হানিফ কুরেশি আর তৌফিক কুরেশি ওর দুই ভাই, তো জাকির বোধহয় সবচাইতে বড় ছেলে ছিল। তো যখন প্রথম হয়েছে তখন বলছে যে ওর মা ধর্মপ্রাণ মুসলমান রমণী, তো বাবাকে বলেছেন আল্লাহ রাখাকে যে ছেলেকে কানে কানে আল্লাহর নাম বলে দাও। তো বলেছেন, বলছে ধা ধিন ধিন দা, ধা ধিন ধিন দা, না তিন তিন না তেটে ধিন ধিন দা, এরকম নাকি বলেছে। তো মা খুব আপসেট হয়ে গেছে, বলছে এ কি তুমি আহ, আল্লাহর নাম না বলে তুমি ওর কানে কানে তবলার বলছো। তো আল্লাহ রাখা বলছেন যে এটাই আমার ঈশ্বর, এটাই আমার আল্লাহ, আমি কি বলবো, আমি একজন মা সরস্বতীর একজন ভক্ত,
আমি মনে করি যে আমি মা সরস্বতীর একজন শিষ্য, তার একজন ভক্ত। আর এই তবলাই আমার ধর্ম, এই বোল আমার ধর্ম। তা আমি সেই জন্য আমার ছেলের কানে প্রথম আমি আমার যেটা আসল মন্ত্র, আসল যেটা ঈশ্বর, তার নাম তার কানে কানে বলে দিয়েছি। ও, আজানের উচ্চারণ করা হয়, আচ্ছা, থ্যাংক ইউ। দেখো আমায় বলে দিল আমার ভাই আজমল। হ্যাঁ, তো এই হচ্ছে আসল আমাদের দেশের এই যে জিনিসটা, কে হিন্দু কে মুসলমান, আমি বারবার করে বলছি এইসব নিয়ে আমরা এই রাজনীতিটা খুব মারাত্মক পর্যায়ে চলে গেছে। একজন আরেকজনকে ঘৃণা করা, অসম্মান করা, অপমান করা, আমাদের দেশে এসব ছিল না, এখনো নেই। কিছু কিছু লোক এগুলো সৃষ্টি করছে দুই বাংলাতেই। যার যার ধর্ম, যার যার নিজের কাছে, যার যার ঈশ্বর আল্লাহ তার তার নিজের কাছে। কিন্তু আমরা এইসব নিয়ে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি কখনো করিনি এবং আমরা করবো না ভবিষ্যতে। এটাই আমাদের দেশ অন্য আরো 5টা দেশের থেকে আলাদা। জাকির হুসেন ওয়াজ আ কমপ্লিটলি সেকুলার ম্যান। অনেক জায়গাতে ইউটিউবে ভিডিওতে দেখতে পাওয়া যায় উনি গিয়ে হিন্দু ঘরে গিয়ে প্রণাম করছেন ঠাকুরের সামনে। কত আছে, ও বাবা ওরকম ছিলেন। রবিশঙ্কর আর আল্লাহ রাখা যখন একসঙ্গে আমেরিকা মাতাচ্ছেন, কেউ কি কখনো ভেবেছে কে রবিশঙ্কর হিন্দু, আল্লাহ রাখা ওস্তাদ আলী আকবর মুসলমান? কেউ ভেবেছে? ওস্তাদ আলী আকবর তো শরৎ বাজানোর সময় নিজের চোখে দেখেছি সামনে বসে, মনে হতো যেন ঈশ্বরের উপাসনা করছেন। এসব সেসব দিন। জাকির হুসেন ওয়াজ ট্রুলি a man that India can be proud of. এই একটু শক্ত ইংরেজি বলে আজকের মতো শেষ করছি। জাকির হুসেন was truly a man that India should be proud of. Proud of, যার বিষয়ে আমাদের দেশ ভারত গর্ববোধ করতে পারে। I pay my last respect for the musical genius. I pay, আমি অর্পণ করছি, I pay my last respect, শেষ শ্রদ্ধা অর্পণ করছি for this musical genius. We shall never forget you, Ustad ji. We shall never forget you, Ustad ji. ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আজকে 2024-এর শেষ ইংরেজি ক্লাস দিলাম। সব ক্লাস আমার ফেসবুকেও রাখা আছে, অনেক ক্লাস, আর ইউটিউব চ্যানেলে পার্থ ব্যানার্জি দিয়ে খুঁজলেই বারবার করে বিজ্ঞাপনের মতো বলছি। সবাই দেখো, ক্লাসগুলো শেয়ার করো, যারা সিরিয়াসলি শিখছে তাদের পাশে আমি সবসময় আছি। এছাড়া আমি বাংলা ক্লাস দিয়েছি, সাহিত্যের ওপর ক্লাস দিয়েছি, সিনেমার ওপরে আলোচনা করেছি, সব আলাদা আলাদা করে রাখা আছে, রাজনীতির আলোচনা আলাদা রাখা আছে, কোনোটার সঙ্গে কোনোটা আমি মেশাই না। আমি যখন ক্লাসরুমে ইংরেজি ক্লাস দিচ্ছি তখন আমি কেবলমাত্র ইংরেজির কথা বলি যতটা সম্ভব। প্রসঙ্গক্রমে দু একটা কথা, হিন্দু মুসলমান এইগুলো কি রাজনীতি? এগুলো বলতেই হবে। জাকির হোসেন যে একজন ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন, সেটা বললে যদি রাজনীতি করা হয় তাহলে রাজনীতি? আমি তা মনে করি না। আমি নিজেকে যেমন মনে করি, আমি পৃথিবীকেও সেই চোখে আমি দেখি। হ্যাঁ, ভালো থাকবো ভাই, তোমরা সবাই ভালো থাকো। দেশে গিয়ে আবার দেখা হবে বইমেলার সময়। সবাইকে নমস্কার জানিয়ে, সবার কাছে এই ক্লাস নেওয়ার জন্য, আলোচনাগুলো শোনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে 2024-এর শেষ ইংরেজি ক্লাস দিলাম। আরেকটা এমনি আলোচনা করব, সেটা 2024-এর ফিরে দেখা, সেটা আলাদা, সেটা পরে 2-4 দিন পরে। ঠিক আছে, সবাই ভালো থাকো, ভালো থাকুন, নমস্কার, শুভেচ্ছা।